সংবাদ মাধ্যমের প্রচারে আমাদের এখানকার কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান এখন জঙ্গি তৈরির ক্ষেত্র হয়ে দাঁড়াচ্ছে। এভাবেই প্রচার করা হচ্ছে, বারবার করে প্রচার করা হচ্ছে যে এখানে জঙ্গি তৈরি হয়, এখানে জঙ্গিদের মদত দেওয়ার যাবতীয় কার্যকলাপ হয়, এভাবেই প্রচার হচ্ছে। মাত্র কয়েকদিন আগে পর্যন্ত আমরা দেখছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয় সম্পর্কে বারংবার এই প্রচারটা এক শ্রেণীর মিডিয়া সামনে আনছিল। এখানেই থেমে নেই, স্কুলগুলোর ক্ষেত্রেও আমি আপনাদের বলছি, স্কুলগুলোর ক্ষেত্রেও এরকম একটা প্রচার সুকৌশলে চালিয়ে যাওয়া হচ্ছে। যেমন ধরুন খিদিরপুর একাডেমি। খিদিরপুর একাডেমি একটা ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলে যারা পড়াশোনা করেছিলেন এক সময় এখানে, পরবর্তী সময়ে তারা কৃতি মানুষ হয়েছেন অনেকেই। যেমন অশোক কুমার গাঙ্গুলিকে আমরা জানি, এখান থেকেই পড়াশোনা করেছেন তিনি। কিন্তু সম্প্রতি এক শ্রেণীর মিডিয়া এই স্কুলটার বিরুদ্ধেও অভিযোগ করতে শুরু করেছে এখানে নাকি জঙ্গি তৈরি হয়, এবং স্থানীয় সূত্রে বিভিন্ন জন চিঠি দিয়ে এখানকার শিক্ষক যারা, তাদের বিরুদ্ধে এই রকম অভিযোগ জানাচ্ছে যে এরা নাকি নানা সময় নানা জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখে, তাদের মদত দেয় এবং ছাত্রদেরও নাকি সেই লক্ষ্যে এগিয়ে দিতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে শিক্ষা ক্ষেত্রগুলো জঙ্গি বানানোর ক্ষেত্র হয়ে উঠছে, এই রকম প্রচারের কারণ কি? একটা কারণ আছে, আমি আপনাদের বলবো যে নানাভাবে এই প্রচারটা সামনে এনে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ক্রমশ শুকিয়ে দেওয়া বা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ক্রমশ রুগ্ন করে তোলার একটা প্রয়াস হয়। দায়িত্ব নিয়ে বলছি, এই প্রয়াসটা শুরু হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণ করবার একটা প্রক্রিয়া সর্বত্র শুরু হয়েছে। তার আগে যেটা প্রচার করতে হবে যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাজের কাজ কিছু করে না। সাধারণ মানুষের মধ্যে, জনমানুষে যদি এইরকম একটা ধারণা প্রতিষ্ঠা করা যায়, তাহলে যেটা সুবিধা হয় যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটু একটু করে বাতিল করে দেওয়া সম্ভব। সেখানে বেসরকারীকরণের উদ্যোগটা একেবারে সর্বাত্মকভাবে তৈরি করা সম্ভব। সেই প্রক্রিয়াই চলছে। যেভাবে যাদবপুর সম্পর্কে বলা হচ্ছে, আবারও বলছি, এরকম একটা কৌশল সাজানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে সরকার হাত গুটিয়ে নেবে, যাবতীয় দায় দায়িত্ব সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকার হাত গুটিয়ে নেবে। বেসরকারি প্রতিষ্ঠান অনুপ্রবেশ করবে, তার জন্য আগে প্রস্তুতি দরকার। কি প্রস্তুতি? এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে যদি সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা ঢুকিয়ে দেওয়া যায়, সাধারণ মানুষের মধ্যেই যদি সন্দেহের বীজ ঢুকিয়ে দেওয়া যায় যে এখানে আসলে লেখাপড়া হয় না, অন্য কিছু হয়, তাহলে সেটা করতে সুবিধা হয়। এই জন্যই যাদবপুরের মতো ওই রকম একটা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় স্তরের মাপকাঠিতে, একেবারে সরকারি মাপকাঠিতে যে প্রতিষ্ঠানটা অনেকের চেয়ে আগে রয়েছে, সেই প্রতিষ্ঠানটাকেও কালিমালিপ্ত করবার প্রয়াস এক শ্রেণীর সংবাদ মাধ্যম শুরু করে দিয়েছে, এবং এটার সঙ্গেই স্কুলগুলোকেও সেই আওতায় আনবার চেষ্টা চলছে। আমাদের আশঙ্কা খিদিরপুর একাডেমি হয়তো তারই একটা অংশ। যেভাবে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কে বা কারা এই অভিযোগ দায়ের করেছে আমরা জানি না, কিন্তু খিদিরপুর একাডেমির শিক্ষকরা বারবার করে থানায় অভিযোগ জানিয়ে বলেছে যে যারা এই ধরনের চিঠিপত্র দিচ্ছে, যারা বলছে যে খিদিরপুর একাডেমির শিক্ষকরা জঙ্গি সংগঠনের সাথে যুক্ত, তারা ছাত্রদেরও জঙ্গি হয়ে উঠবার পরামর্শ দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। অথচ এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। খিদিরপুর একাডেমির কিছুদিন আগে পর্যন্ত যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন, শেখ মোহাম্মদ সালেহীন, আমার খুব পরিচিত, আমার বন্ধু, তিনি অত্যন্ত ব্যথিত হয়েছেন, যন্ত্রণাকাতর হয়েছেন যে এইভাবে তার বিরুদ্ধে প্রচারটা করা হচ্ছে। এখন আমরা এই বিষয়টার উপরে আলোচনা করব, আমরা বোঝবার চেষ্টা করব কিভাবে একটা কৌশল সাজানো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সরকারি সাহায্য, সরকারের দায় ক্রমশ সরিয়ে দেওয়া যায়। সেই জন্যই গোটা রাজ্য জুড়ে শিক্ষা ক্ষেত্রের এক অব্যবস্থা সামনে আসছে। আমরা বারবার এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে আমাদের শিক্ষা ক্ষেত্রটা কিভাবে এক অরাজক অবস্থার শিকার হচ্ছে। ক্রমশই শিক্ষাক্ষেত্রে এক অন্ধকার ঘনিয়ে আসছে।
পাশ ফেল প্রথা তুলে দেওয়া, ঢালাও নম্বর দিয়ে দেওয়া, ক্লাস না হওয়া, বিভিন্ন ক্ষেত্রে নানাভাবে শিক্ষাকে উপেক্ষা করা, যোগ্যতার চেয়ে দলীয় আনুগত্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় নিয়োগ করা, স্কুলগুলোর যে শিক্ষক দরকার সেগুলোকে খালি রেখে দেওয়া, এইভাবে গোটা রাজ্য জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করে তোলা হচ্ছে। এবং এই পঙ্গুত্বের সুযোগ নিয়ে শিক্ষাক্ষেত্রে ক্রমশ জাঁকিয়ে বসবে বেসরকারীকরণ উদ্যোক্তা যারা, তাদের জায়গা করে দেওয়ার জন্য এগুলো করা হচ্ছে। রাজ্যের শাসক দল যেমন এতে মদত দিচ্ছে এবং সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে এই বিষয়টা করছে আরো একটা রাজনৈতিক দল। গোটা বিষয়টা যদি আমরা পর্যালোচনায় আনি, খুব মারাত্মক ভয়াবহ একটা ছবি আমাদের সামনে ক্রমশ পরিষ্কার হয়ে যাবে। আসলে এই বিষয়টা একটু আলোচনা করি। যে শিক্ষা প্রতিষ্ঠানটা আমার টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, এই শিক্ষা প্রতিষ্ঠানটা খিদিরপুর একাডেমি। এখানকার মাস্টারমশাইরা বারবার করে অভিযোগ করছে যে বিভিন্ন ক্ষেত্রে তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হচ্ছে যে তারা নাকি বিভিন্ন সময় জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছে, তাদের বিরুদ্ধে এই ধরনের নালিশ থানায় জমা পড়ছে। কে বা কারা এই নালিশগুলো করছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, এইখানকার শিক্ষকরা বারবার সেই দাবি তুলে বিভিন্ন থানায় গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। আমি আমার আজকের অনুষ্ঠানে থাকবার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম খিদিরপুর একাডেমির কিছুদিন আগে পর্যন্ত যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন সেই শেখ মোহাম্মদ সালেহিনকে, কিন্তু সালেহিন এখনো জয়েন করতে পারেনি, ও কোনো একটা কাজে আটকে গেছে। কিন্তু আজকের এই অনুষ্ঠানে এই বিষয়টা নিয়ে আলোচনা করবার জন্য, এই ভয়াবহ একটা বিষয় আলোচনা করবার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি আজ দুজন অতিথিকে। আমি আসুন তাদের সাথে পরিচয় করে দিই, তাদের সাথে আলোচনা করে গোটা বিষয়টার ভয়াবহতা একটু বোঝবার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন মিরাতুন নাহার, অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার, এবং আমাদের সঙ্গে রয়েছেন নীলকান্ত ঘোষ, রাজ্য শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক। আপনাদের দুজনকেই এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে দেখাতে চাইব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শেখ সালেহিন কি বক্তব্য, তার উদ্বেগের কথা তিনি জানিয়েছেন একটি টিভি চ্যানেলকে। সেই ফুটেজটা আমাদের কাছে আছে, একটি টিভি চ্যানেলের সৌজন্যে আমরা সেটা পেয়েছি। আমি যদি দেখাবার চেষ্টা করি, একটু পিসিআর কে বলবো যদি তার বক্তব্যটা একটু দেখানো যায়। শেখ সালেহিনের বক্তব্য। খানাকুল থেকে এবং কলকাতার বন্দর এলাকা থেকে 20-25 বছর বয়সী ছেলেদের দিয়ে আমি নাকি জামাত সংগঠনে ছেলে সাপ্লাই করি, এবং আমি এনসিসি অফিসার হওয়ার কারণে আমি অনেক ছবি, যেগুলো গোপন ছবি, সেটা নাকি আমি ফটুলিয়াম থেকে তুলে আমি নাকি বাংলাদেশে পাচার করেছি। এই হচ্ছে অভিযোগ। এত মনোকষ্ট হয়েছে এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে যে প্রধান শিক্ষকের পদে সে আর থাকতে রাজি হয়নি। যন্ত্রণায় সে ইতিমধ্যেই প্রধান শিক্ষকের পদ থেকে অবসর নেবার কথাও জানিয়ে দিয়েছে। এবং বলা বাহুল্য, তার অভিযোগটা শুধুমাত্র যারা এই চক্রান্ত করছে তার নয়, শাসক দলের একটা অংশ যারা চক্রান্ত করে এই শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রমশ রুগ্ন করে দিতে চাইছে। যদি আমরা এটা ভাবি যে এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দল এই ধরনের প্রচার সামনে এনে গোটা বিষয়টা করছে, এমনটা নয়। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা চক্র তৈরি হয়েছে, যে চক্রটা শিক্ষা প্রতিষ্ঠানটা ঠিকঠাক করে চলুক এটা চাইছে না, নানা ধরনের বাণিজ্যিক বিষয়টা তৈরি হোক, সেই জন্যই তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আমি প্রত্যাশা করব যদি শেখ মোহাম্মদ সালেহিনকে আমরা পাই, এখনো যোগাযোগ করতে পারিনি, কোনো একটা কাজেতে আটকে রয়েছে। আমি নীলকান্ত বাবুর কাছে প্রথম আসবো। নীলকান্ত বাবু, এটা একটা ছবি গোটা রাজ্য জুড়ে, আপনারা বারবার করে বলছেন, আপনি তো এর আগেও আমার অনুষ্ঠানে এসেছেন, আপনি বলেছেন, বারবার করে বলেছেন যে গোটা রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করে তোলবার একটা পরিকল্পনা শুরু হয়েছে, এবং কেন্দ্র রাজ্য সরকারের যৌথ উদ্যোগে শিক্ষা ব্যবস্থাটাকে ক্রমশ বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়ার একটা কৌশল সাজানো হয়ে গেছে ইতিমধ্যেই। এবং তারই অংশ হিসেবে কি এইভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই রকম প্রচার সামনে আসে? একটা খুব স্বাভাবিক বিষয়কে সামনে আনা বা বোঝা খুব দরকার। সেটা হচ্ছে যে স্কুলগুলোকে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়া এটা আজকের প্রচেষ্টা নয়। আমরা যদি 1986 এর নিউ এডুকেশন পলিসি দেখি, সেখানেও এটা পরিষ্কার করে বলা হয়েছিল যে শিক্ষা হচ্ছে একটি লাভজনক বিনিয়োগ
এবং এই বিনিয়োগের ভিতর দিয়ে প্রচুর মুনাফা অর্জন করা যায়। আপনি খেয়াল করুন 1986 নিউ এডুকেশন পলিসি, এর পর থেকে আপনার, এর আগেও ঘটেছে, এর পর থেকে আরো বেশি করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ঢালাও মানে অ্যাফিলিয়েশন দেওয়া এটা চলতে থাকছে। যাদবপুর ইউনিভার্সিটির কথা প্রসঙ্গক্রমে এসেছে। যাদবপুর ইউনিভার্সিটি গোটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে আছে, তাদের কোনো সেন্ট্রাল এবং স্টেট গ্র্যান্ট দেওয়া হচ্ছে না। যে ইউনিভার্সিটিটি ভূমিষ্ঠ হয়নি, জিও ইউনিভার্সিটি, অর্থাৎ আপনারা যারা জিও মোবাইল ইউজ করেন বা জিও রিচার্জ করেন, সেই ইউনিভার্সিটিটির অ্যাফিলিয়েশন পেল না, সে সেন্ট্রাল গ্র্যান্ট পেয়ে গেল। ভাবুন যে এইখান থেকে বোঝা যায় যে সরকারগুলো আসলে কোন দিকেতে নিয়ে যেতে চাইছে। যেমন করে বিশ্ববিদ্যালয় শিক্ষাকে ঢালাও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যাওয়া হয়েছে, স্কুলগুলোতেও বেসরকারীকরণের প্রচেষ্টা বহু আগে থেকে শুরু হয়েছিল, এখনো সেটা চলছে। এবং এই প্রক্রিয়াকে আরো বেশি করে ত্বরান্বিত করার জন্যে মানে ইদানিং কালের ভিতরেতে বা সর্বশেষ যে প্রচেষ্টাটি আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে গ্রামাঞ্চলের স্কুল যেখানেতে প্রচুর ছাত্র সংখ্যা আছে, যখন সেই ছাত্র সংখ্যা স্কুলগুলোতে যথেষ্ট সংখ্যক টিচার দেওয়া হচ্ছে না, যাতে গ্রামাঞ্চলের স্কুলও ধুঁকে ধুঁকে মরে যায়। এবং 2016 এসএসসির পর থেকে আর নিয়োগ না হওয়া বা যেটুকু নিয়োগ হয়েছে, দেখা যায় যে এসএসসি 2016 প্যানেলেতে 80% শিক্ষক শিক্ষাকর্মী যারা ফেয়ারলি রিক্রুটেড হয়েছেন, এবং যে 20 বা 18% শিক্ষক শিক্ষাকর্মী আনফেয়ারলি করাপশনের ভিতর দিয়ে নিয়োগ হয়েছে, গোটা নিয়োগ প্রক্রিয়াটাকে বাতিলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এই কারণে যাতে গোটা শিক্ষা ব্যবস্থা পুরো মুখ থুবড়ে পড়ে। যখন বাংলার শিক্ষা পোর্টাল চালু হলো তখন বলা হলো যে এক ক্লিকে গোটা শিক্ষা চিত্র পরিষ্কার হবে। অথচ যদি তাই হতো তাহলে শহরাঞ্চলের স্কুল যেখানেতে ছাত্র স্বল্পতায় ভুগছে, যেখানে হয়তো দেখা যাবে এমনও রেকর্ড আছে যে 150 জন বা 200 জন ছাত্র তাদের নেই, সেখানে টিচার ছিলেন 18 জন, পরে হয়ে গেলেন আরো 12 জন, এসে 30 জন। যে 200 জনের ক্ষেত্রে কোথা থেকে তুলে আনা হচ্ছে? তুলে আনা হচ্ছে যেখানেতে ছাত্র সংখ্যা ছিল 4000, সেখানেতে যা টিচার ছিল সেখানেতে ঢালাও তাদেরকে প্রকল্পের মাধ্যমে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছে। তাহলে এক ক্লিকেই যদি সব পরিষ্কার হয়ে যায়, তাহলে যে স্কুলগুলোতে শিক্ষকের স্বল্পতা আছে সেখান থেকে টিচারকে কিভাবে তুলে আনা হলো, আর যেখানেতে টিচারকে দেওয়া হচ্ছে মানে ট্রান্সফার করা হচ্ছে, যেখানেতে টিচারের কোনো প্রয়োজনই নেই সেখানেতে তাদের ট্রান্সফার করা হচ্ছে। মানে শহরের স্কুল যা শুকিয়ে গেছে সেখানেতে টিচার এনে সেগুলোকে অকার্যকরী করে রেখে দেওয়া, গ্রামাঞ্চলের যে স্কুলগুলোতে শিক্ষক স্বল্পতা আছে সেখানেতে শিক্ষক না দেওয়া, এইভাবেই গোটা দেখা যাচ্ছে যে পরিকাঠামোর যেটা মূল বিষয়, সেই মূল বিষয় থেকে সরে গিয়ে শিক্ষক স্বল্পতায় গ্রামের স্কুল ধীরে ধীরে অভিভাবকরা বাধ্য হবেন যে তাদের স্কুল থেকে সরিয়ে নিয়ে যেতে, এবং তাদেরকে বাধ্য করা হচ্ছে রাষ্ট্রীয় উদ্যোগে এবং রাজ্য সরকারি উদ্যোগে, যাতে এই স্কুলগুলোতে আর পড়তে কেউ না যায়। তাহলে এইভাবেই যদি বেসরকারীকরণকে ক্রমশ প্রোৎসাহিত করা হয় তাহলে শিক্ষাটা বাঁচবে কি করে? একই সঙ্গে দেখুন, যেখানে আমাদের স্কুলগুলোতে, আমি একটি স্কুলের প্রধান শিক্ষক এবং মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে গোটা রাজ্যেরই বেশ কিছু খোঁজ খবর আমাদের কাছে আসে। সেই সূত্রেই আমরা বলতে পারি যে একটা সময় স্কুলগুলোতে যে পরিমাণ গ্র্যান্ট দেওয়া হতো, অর্থাৎ স্কুলগুলোকে যখন বলা হলো যে রাইট টু এডুকেশন অ্যাক্ট, তার আগে আর এক কথা ছিল যে ফ্রি অ্যান্ড কম্পালসারি, যে সম্পূর্ণ অবৈতনিক এবং বাধ্যতামূলক শিশু শিক্ষার অধিকার আইন। সেই অধিকার আইনে কোথাও বলা নেই যে মানে ছাত্রছাত্রীদের থেকে
কোন রকম গ্র্যান্ড কোন রকম ফিজ নেওয়া হবে, কিন্তু সেখানেও এই রাজ্যে বলা হলো যে হ্যাঁ 240 টাকা নেওয়া যাবে। তার সঙ্গে তাহলে যে পরিমাণ টাকার অভাব ঘটবে সেটা রাষ্ট্র তাকে যোগান দেবে। এই যোগানের পরিমাণও ক্রমশ কমতে কমতে এখন দেখা যাচ্ছে যে কেন্দ্রের যোগান জিরোতে ঠেকেছে। রাজ্য তার যে পরিমাণ গ্র্যান্ট দিত সেটা 1 লাখ থেকে ক্রমে 75,000, 75,000 থেকে কমে 37,500। ছাত্র বাড়ছে, গ্র্যান্ট কমছে। এখনই শুনবেন যে ডিসেম্বর মাস থেকে বহু স্কুল আছে যারা ইলেকট্রিসিটির বিল দিতে পারছে না, খাতাপত্র কেনার পয়সা নেই। এরকম ভাবে স্কুলগুলোকে চালানোর মতো কোনো অনুদান দেওয়া হবে না, যেখানে 8 পর্যন্ত সম্পূর্ণ শিক্ষার ব্যয়ভার রাষ্ট্রের বহন করা উচিত। আমরা তো বলবো 8 পর্যন্ত কেন, 12 পর্যন্তই ব্যয়ভার বহন করা উচিত। সেটা তো করা হয়ই না। উল্টে দেখা যায় যে যেভাবে স্কুলগুলোকে মেরে ফেলার মতো যত রকমের কৌশল অবলম্বন করা যায় তত রকমের কৌশল অবলম্বন করা হয়েছে, যাতে স্কুলগুলো সম্পূর্ণভাবে শুকিয়ে যায় এবং স্কুলগুলোকে মেরে ফেলা হয়। এইটার মূল নিহিত উদ্দেশ্য এখন আর কারো কাছে নিহিত নেই, এটা একেবারে প্রকাশ্যে এসে গেছে যে এটার মূল কারণ হচ্ছে যে শিক্ষাকে বেসরকারীকরণ করে দাও, তাহলে শিক্ষার কোনো দায়ভার রাষ্ট্রের উপরে নেওয়া চলবে না, রাষ্ট্র নেবে না, এবং রাষ্ট্র বাধ্য করবে অভিভাবককে যে শিক্ষা ক্রয় করতে। এবং এতে রাষ্ট্রের কি সুবিধা? রাষ্ট্রের এটা সুবিধা যে যত শিক্ষিত যুবক যুবতী তৈরি হবে যারা রাষ্ট্রের মূল পরিকাঠামো, ওই রাষ্ট্রের মূল প্রগতিকে এগিয়ে নিয়ে যেতে পারতো, তাদেরকে তাদের লাগছে না। তাহলে তাদেরকে কোনোভাবে মানে রাষ্ট্রের উন্নতির বিধানের দিকে যা নিয়ে যাওয়া হবে না, বরং বেসরকারীকরণের ভেতর দিয়ে যাদেরকে যে সমস্ত স্কুল গড়ে উঠবে সেই সমস্ত স্কুলেতে এই যে শিক্ষকগুলোকে নিয়োগ করা হবে যারা বেকার যুবক যুবতী, তাদেরকে এক রকমের সই করানো হবে আর বেতন দেওয়া হবে আর এক রকমের। তাদেরকে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে একদিক থেকে, অন্য দিক থেকে তাদেরকে আগাম চেক দিয়ে বলে দিতে হবে যে এই টাকাটা তারা স্কুলকে ফেরত দিয়ে দিল। এই একই রকম ভাবে ধরুন একটা টিচারকে তারা 35,000 টাকা স্যালারি দিতে চান, কিন্তু হয়তো একটা টিচারকে তার অ্যাকর্ডিং টু স্কেল তাকে 60,000 টাকা তার প্রাপ্য। তাহলে তারা 60,000 টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন, অ্যাট দি সেম টাইম 25,000 টাকা চেক তার থেকে নিয়ে নেওয়া হবে, যে যাতে ওই টাকাটা স্কুলের অ্যাকাউন্টে যাবে না, যারা স্কুলের ট্রাস্টি বডিতে আছেন তাদের অ্যাকাউন্টে চলে যাবে, চলে গিয়ে তারা আলটিমেটলি 35,000 টাকায় কাজ করতে যাতে বাধ্য হন। একই রকম ভাবে এই রকম ভাবে গোটা শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়ার সমূহ ছক তৈরি করা হয়েছে। এটা স্বাধীনতার পর থেকেই চলছিল, এখন পুরো খুল্লাম খুল্লা হয়ে গেছে, যেখানেতে শিক্ষা বলুন স্বাস্থ্য সম্পূর্ণভাবে বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা ছোটবেলায় একটা প্রবাদ শুনতাম যে ফেলো কড়ি মাখো তেল, একদম এখন দেখা যাচ্ছে অভিভাবককে ঠিক সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যাতে শিক্ষা তুমি ক্রয় করো, এবং যে দরিদ্র ঘর থেকে যদি কোনো মেধাবী ছাত্রের জন্ম হয়, যদি কোনো মেধাবী ছাত্র গড়ে ওঠে, তাহলে সেই ছাত্র আর হায়ার এডুকেশন লাভ করা হবে না। কারণ হচ্ছে যে হায়ার এডুকেশন লাভ করতে গেলে যে পরিমাণ অর্থ তাকে ব্যয় করতে হবে, সেই অর্থের যোগান না তার বাবা মা দিতে পারবে, না সে বেশ। দিতে পারবে, না রাষ্ট্র বহন করবে। এরকম ভাবে শুধু শুধু একটা নতুন আমি আমি বলবো নীলকান্ত বাবু, এটা তো একটা নতুন সংযোজন, তার মধ্যে একটা সাম্প্রদায়িক উস্কানি, এই যে সম্প্রতি শুরু হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে একটা সাম্প্রদায়িক উস্কানি দেওয়া, এটা কি আর একটা সংশোধন? আপনি এতগুলো বলছেন এটা চলছে, এবার নতুন করে আমরা দেখছি ওই শিক্ষা প্রতিষ্ঠানটা জঙ্গি তৈরির আখড়া, এটা একটা নতুন নতুন ভাবে এটাকে সামনে আনা হচ্ছে। হ্যাঁ, এটা সামনে আনা হয়েছে। বাংলা মাধ্যম বিদ্যালয়গুলোর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এলো। এর আগে ঠিক 2009-10 সালেতে তৎকালীন মুখ্যমন্ত্রী এরকমটি বলেছিলেন যে মাদ্রাসাগুলোতে মাদ্রাসার আর আমরা অ্যাফিলিয়েশন দেব না, গ্র্যান্ট দেব না, এই কারণে যে এই মাদ্রাসাগুলোতে সঙ্গী কার্যকলাপ করানো হয়, সঙ্গী কার্যকলাপের প্রশিক্ষণ দেওয়া হয়। ঠিক তখন থেকে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে এই অভিযোগটা ছিল। একই রকম ভাবে আমরা দেখি যে কেন্দ্রীয় সরকার যে সমস্ত রাজ্যে তাদের দল শাসন করছেন, যেমন আসাম,
সেখান থেকে সমস্ত মাদ্রাসা শিক্ষাকে তুলে দেওয়া হয়েছে, মক্তব শিক্ষাকে তুলে দেওয়া হয়েছে, মাদ্রাসা মক্তবের নামগন্ধ রাখা হবে না, এরকমই একটা প্রচেষ্টা চলছিল। একেবারে সাম্প্রতিক সংযোজন যেটা বলছেন যে বাংলা মাধ্যম বিদ্যালয়, মাদ্রাসা নয়, বাংলা মাধ্যম বিদ্যালয়েতে এই ধরনের অভিযোগ করা হচ্ছে এবং কিছু ম্যানুফ্যাকচার্ড অবজেকশনস এইটা দেওয়া হচ্ছে। যে অবজেকশন গুলো কেন ম্যানুফ্যাকচার্ড, না কোনো ভাবে এটাকে তৈরি করে দেওয়া হচ্ছে বা এই ধারণা তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে যে এই বিদ্যালয়গুলোকে কোনো না কোনো ভাবে বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়া হবে। এটার জন্যে মানে একটা বাহানা চাই, একটা অজুহাত চাই, সেটা করা হচ্ছে। বেশ, আমি আসবো আপনার কাছে। আপনাকে হ্যাঁ, আমি আবার পরে আসছি। আমি মিরাজুদ্দিনের কাছে আসি। মিরাজুদ্দিন, আপনি শুনলেন গোটা চিত্রটা আপনার কাছে পরিষ্কার। আমি বারবার করে বুঝতে চাইছি যে এই যদি শিক্ষার হাল হয়, মানে শিক্ষা জগতের চিত্রটা যদি এই হাল হয়, তাহলে তার কিছু করার নেই। আমাদের তো এখন হাত পা গুটিয়ে বসে থাকতে হবে যে যার পকেটে, যেটা বললেন যে পকেটে পয়সা থাকলে পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। আর সেই শিক্ষা কি? সেই শিক্ষাটা হচ্ছে শুধুমাত্র কিভাবে পয়সা উপার্জন করা যায়, সেই শিক্ষাটা আমরা পাবো। মূল্যবোধ, আমাদের আদর্শবোধ, এগুলোর সঙ্গে শিক্ষার আর কোনো সম্পর্ক মানে কোনোভাবেই রাখা হবে না। নীলকান্ত বাবু অত্যন্ত স্পষ্ট করে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে বলতে পারা যায় মূলটা কি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে করায়ত্ত করতে চাইছে যারা, দলীয় রাজনীতি, বিশেষ করে মন্দ দলীয় রাজনীতি যারা করে, শাসক দলীয় রাজনীতি যারা করে, তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের মুঠোর মধ্যে রাখতে চাইছে, মুঠোর মধ্যে নিজেদের নিয়ন্ত্রণে। কেন রাখতে চাইছে, কি উদ্দেশ্য এবং কি ক্ষতি তারা করছে, সেটা আমাদের বোঝা খুব দরকার। নীলকান্ত বাবু প্রাতিষ্ঠানিকভাবে কি করছে, ওরা খুব ভালো করে কাজ করেন, এসব বিষয়ে বিস্তারিত জানিয়েছেন, আমরা বুঝতে পারলাম। মোদ্দা কথা, না, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা আগে মনে করতাম মানুষ তো জন্মে মানুষ হয় না, মানুষকে মানুষ করে তোলার প্রতিষ্ঠান। পরিবার থেকে মানুষ আর কতটা শিক্ষা পায়? আমরা অপেক্ষা করে থাকতাম কবে 6 বছর বয়সে, এখন তো আরো আগেই হয়, 6 বছর বয়সে স্কুলে যাবে, মা বাবারাও মনে করতো স্কুলে যাবে, স্কুল থেকে শিখবে, মানুষ হবে। এই শিক্ষা প্রতিষ্ঠান, নীলকান্ত বাবু স্পষ্ট করে বলে দিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান আজকে একেবারে তুমুল উদ্যোগে নষ্ট করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। এবং আমি প্রথমেই বলে নেব যে কথাটা, সেটা হলো যে সুপরিকল্পিতভাবে এই ধ্বংস ব্যবস্থাটা পরিচালনা করা হচ্ছে, শুরু করা হয়েছে, পরিচালনা করা হচ্ছে, লক্ষ্য সাধনেও সিদ্ধ হবে। দুঃখের কথা হলো এইরকম সুপরিকল্পিতভাবে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানুষ তৈরি করার প্রতিষ্ঠান, মানুষকে মানুষ হয়ে ওঠার প্রতিষ্ঠান করে গড়ে তুলতে পারা যেত, তাহলে আমরা দুহাত তুলে বাহবা দিতাম, দেশটা বাঁচত, রাজ্যটা বাঁচত, গোটা দেশ বাঁচত। এখন আমরা যারা, সেটা নীলকান্ত বাবুর কথা থেকে পরিষ্কার, অভিভাবকরাও বুঝে নিয়েছেন যে সরকারি স্কুলগুলো, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো বিনা বেতনে আবশ্যিক শিক্ষা দেওয়ার কথা, 2009 সালে সেই নীতি তৈরি হয়েছিল। ভুল বললে নীলকান্ত বাবু, 2009 সালে এই নীতি তৈরি হয়েছিল, বিনা বেতনে আবশ্যিক শিক্ষা দিতে হবে। সেটা কি করে কখন রীতিমতো হাওয়ায় মিলিয়ে গেল আজও আমি বুঝতে পারি না। উল্টো দিকে কি হলো, না সুপরিকল্পিত ভাবে ধ্বংস করার প্রচেষ্টাটা, সেটা কিভাবে, না সমস্ত লাভজনক শিক্ষা প্রতিষ্ঠান আজকে বাণিজ্যিক লাভালাভের হিসাব কষার প্রতিষ্ঠান। বাণিজ্যিক লাভালাভ কেন, না সরকারি কোনো অর্থ ব্যয় করতে হবে না, শিক্ষার্থীদের জন্য কোনো অর্থ ব্যয় বলে কিছু নেই, যা আসবে শিক্ষা খাতে, যে সমস্ত অর্থ আসবে সেগুলো লুটপাট করে নেবে নেতা নেত্রীরা, তাদের জন্য এটা বরাদ্দ হয়ে গেল। এবং পরিবর্তে কি হলো, না পয়সা দিয়েও, অনেক বেশি পয়সা দিয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা পেতে হয়, সেই শিক্ষাগুলো রমরমা শুরু হয়ে গেছে। দুঃখের বিষয় অনুপম, আজকে আমাদের এইটা বিশেষ করে মানুষকে বোঝাবার চেষ্টা বা মানুষের দৃষ্টি আকর্ষণ করার দরকার বলে মনে হচ্ছে আমরা, যে আমরা নিজেদের আত্মধ্বংস আর কিভাবে করব। আমরা প্রচুর টাকা, এমনকি দরিদ্র ঘরের মা বাবারাও চাইছে যে ইংলিশ মিডিয়াম স্কুলে, বেসরকারি স্কুলে তারা নিজেরা না খেয়ে টাকা দিয়ে ছেলে মেয়েদের সেই সব স্কুলে পড়াবার চেষ্টা করছে। উদ্দেশ্যটা কি, এই যত টাকায় খরচ হোক না কেন, এই খরচটা উঠে আসবে। শিক্ষার্থী যারা ওখান থেকে শিক্ষা, উদ্ধৃতির মধ্যে শিক্ষা,
যে শিক্ষা পাবে সেই শিক্ষা উপার্জনক্ষম একটা মানুষ তৈরি করে তুলবে এবং অনেক টাকা সেখানে উদ্ধার করা সম্ভব হবে, যেগুলো নিয়োগ করা হয়েছে উদ্ধার করা সম্ভব হবে এবং তারা দেশ ছেড়ে সব বিদেশে যাবে। আর দেশে থাকলেও তাদের একটাই লক্ষ্য, অর্থ উপার্জন। শিক্ষার একমাত্র লক্ষ্য করে দেওয়া হয়েছে এখন অর্থ উপার্জন। জীবনকে অর্থপূর্ণ করা নয়, আমি এটা খুব বলি, জীবনকে অর্থে পূর্ণ করা। ফুল অফ মানি আর মিনিংফুল, দুটো শব্দ, মিনিং আর মানি। মিনিংটা আমরা এতদিন ধরে শিখেছিলাম যে জীবনের অর্থ আছে, সেটাকে শিক্ষা দিয়ে বুঝিয়ে দিতে হবে মানুষকে যে তুমি শিক্ষিত, তুমি জীবনের অর্থ বুঝেছো, জীবনকে অর্থপূর্ণ করেছো। এখন কি লক্ষ্য হচ্ছে না, জীবনকে অর্থে পূর্ণ করো, ফুল অফ মানি তৈরি করো জীবনকে, এবং সেটা সেই শিক্ষা, উপযোগী শিক্ষা, ফুল অফ মানি, তোমার পকেটটা ভরে যাবে, সেই শিক্ষা দেওয়া হচ্ছে। এবারে হচ্ছে যে দলীয় রাজনীতি, রাজনীতি এখন সদর্থক একটি শব্দ বলে মনে করি। নীলকান্ত বাবু একজন রাজনীতি করা মানুষ, গঠনমূলক রাজনীতি করা মানুষ, সেই রাজনীতি কটাক্ষের বিষয় নয়, নিন্দা সূচনা আমরা করতে পারি না, কিন্তু যারা দলীয় রাজনীতি করে, অর্থাৎ দলের লাভের জন্য রাজনীতি করে, নিজের স্বার্থের জন্য রাজনীতি করে, দেশের কথা ভাবে না, দলকে দেশের কাজে লাগায় না, সেই রাজনীতির স্বার্থ সাধকরা তারা কি করছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নীলকান্ত বাবু পরিষ্কার করে ব্যাখ্যা করে দিয়েছেন, সেখানে নিয়ে গেছে, সেখানে কিন্তু অনেকটা দূরে গিয়ে গেছে। মুশকিলের কথা, আমাদের নিজেদেরও আত্মসমালোচনা করতে হবে। আমরা কেবল বলে যাচ্ছি যে ওরা এটা করছে, আমরা কি তাতে সহায়ক হচ্ছি না? অভিভাবকরা কি সহায়ক হচ্ছেন না? অভিভাবকরা মুখ ফিরিয়ে তাদের বাধ্য করছে না কেন যে আমাদের ছেলে মেয়েদেরকে বিনা বেতনে শিক্ষা দেওয়ার ব্যবস্থা প্রতিষ্ঠানগুলো নষ্ট করা যাবে না, আমরা করতে দেব না? এইরকম ভাবে সংগঠন করতে পারছে না কেন? সংঘবদ্ধ হতে পারছে না কেন? নাগরিকরা পাচ্ছেন না কেন? রাজ্যবাসীরা পাচ্ছেন না কেন? কেন তারা ওই লাভের হিসাবটা ওরা দেখিয়ে দিল, নিজেরা লাভের হিসাব করছে, আর শিখে গেলাম আমরাও লাভের হিসাব? এখানটায় আমার মনে হয় একটা গলদ আমাদের রয়ে যাচ্ছে। আমরা নিজেরা নিজেদের সঠিক ভূমিকাটা পালন করতে পারছি না বলে এই ধ্বংসকারীরা ধ্বংসের কাজ তুমুল উদ্যোগে করে যাচ্ছে। আমি একটা উপমা দিয়ে শেষ করব। উপমাটা হচ্ছে, খাবার না পেলে শরীরটা নষ্ট হয় মানুষের। সামগ্রিকভাবে এই যে দেহটা, সেই দেহ নানা দিক থেকে বিপন্ন হয় খাদ্য না পেলে। কিন্তু যে না পেলে দেহের মধ্যে হৃৎপিণ্ডটা যদি সমস্ত খাবার মোটামুটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাজ করছে, কিন্তু যদি হৃৎপিণ্ডটা নষ্ট হয়ে যায়, শেষ, প্রাণ শেষ, জীবন শেষ। আমরা মনুষ্য জীবনটাকে আজকে আমাদের এই রাজ্যে তথা গোটা দেশে ওই জাতীয় শিক্ষানীতি বলে কি একটা বিদঘুটে নীতি হয়েছে, নীলকান্ত বাবুরা খুব ভালো করে জানেন। সেই শিক্ষানীতির বিরুদ্ধে আমরা কত কথা বলেও কিছু করতে পারলাম, ঠেকাতে পারা গেল না। সেই শিক্ষানীতিটা যে কি শিক্ষানীতি, আজও আমার মতন অশিক্ষিত মানুষ বুঝতে পারলো না, নীলকান্ত বাবুদের মতন অশিক্ষিত মানুষটাও বুঝতে পারলো না। আমার কাছে মনে হয় শিক্ষাটা আমাদের দেহের জন্য যেমন হৃৎপিণ্ড, তেমনি মনুষ্য জীবনের জন্য হৃৎপিণ্ডের ভূমিকা পালন করে। শিক্ষাবিহীন মানুষ মানে তার হৃৎপিণ্ডটা নষ্ট হয়ে গেছে, সে শুধু মানুষের কাঠামো নিয়ে বেঁচে থাকে, কিন্তু প্রকৃত মানুষ হতে পারে না। আমরা সেই ব্যবস্থাটাই দেখছি এখন করছে বাণিজ্যিক লাভালাভের হিসাবকারী মানুষগুলো। আর তুমি সাম্প্রদায়িকতার কথা বলছিলে, এইটা বলে শেষ করব। এই যে সালেহিনদের মতন স্কুলে, কিছু স্কুল আছে মুসলমান, বেশি সংখ্যায় মুসলমান ইসলাম ধর্ম বিশ্বাসী এলাকার, আমাদের দেশের এই আর একটা ব্যাধি, এলাকাগুলো বিশেষ ধর্মাবলম্বীদের জন্য হয়ে যায়। ইসলাম ধর্মাবলম্বীরা যেখানে বেশি সংখ্যা, সেখানে আর হিন্দু ধর্মাবলম্বীরা বাস করতে পারে না। এটা একটা ভয়ঙ্কর ব্যাধি। সুতরাং চিহ্নিত করা যায় এটা মুসলমানদের জায়গা। একটা রাস্তা দিয়ে যাচ্ছে সিআইটি রোড, একজন ড্রাইভারকে বলতে মগজ ধোলাই হয়ে গেছে, বেশিরভাগ ড্রাইভারকে বলতে শুনছি এখানে রাস্তাগুলো খারাপ হয়ে, কারণ বলা হচ্ছে, ম্যাডাম জানেন তো এখানে কারা থাকে? সিআইটি রোড, জানেন তো এখানে কারা থাকে, তো রাস্তাগুলো খারাপ হবে না? একদম। চিন্তা করো, রাস্তা
হওয়ার দেশ সঙ্গে এই সম্প্রদায়ের কি সম্পর্ক, সিআইটি রোড কি করে সেই সম্প্রদায়ের হয়ে গেল আমার মাথায় কুলালো না। আমি একটু তার সঙ্গে বিশ্লেষণ করলাম, তো তারা কিভাবে এই ক্ষতিটা করলো বলো তো, আমরা সামলাতে পারলাম না কেউ। একদম এরকম ভাবে তাদের মগজ ধোলাইটা করার আমি আবার চেষ্টা করি, ধোলাইটাকে আবার ধোলাই করার চেষ্টা করি এবং সফল হই। সুতরাং মগজ ধোলাই ব্যাপারটা আমাদেরকে করতে হবে। একদল মগজ ধোলাই করবে আর আমাদের সেই মগজগুলোকে ফিরিয়ে আনতে হবে, সেই কাজটা করা খুব জরুরি। আমার যেটা মনে হচ্ছে, যারা অভিযোগ করছে সালেহিন্দির মতো খিদিরপুর একাডেমি এইসব মুসলমান অধ্যুষিত এলাকার স্কুলগুলোকে বিশেষ ধর্মাবলম্বীর স্কুল বলে চিহ্নিত করছে এবং বলছে ওখানে জঙ্গি কারখানা চলছে, ওদের সঙ্গে জঙ্গিদের যোগ, কারা করছে এই কথাগুলো? কারা বলছে? যারা গোটা ধর্ম নিরপেক্ষ গোটা ভারতবর্ষটাকে একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের রাষ্ট্র বলে তৈরি করতে চাইছে, নতুন করে নির্মাণ করতে চাইছে, তারা অভিযোগ তুলছে এই স্কুলগুলো সব বিশেষ ধর্মাবলম্বীদের, মুসলমানদের স্কুল, এরা জঙ্গি বানাচ্ছে। নিয়ে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চাইছো? তোমরা কোন অধিকারে আঙুল তুলতে পারো যে এটা মুসলমানদের স্কুলে, এখানে এরা জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করছে? আমরা কি বলবো, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রকে, দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার অপরাধ যারা করে তাদের এই কথা উচ্চারণ করার অধিকার আছে? এই প্রশ্নটা তুলে আমি শেষ করি।